বিশ্ব ইতিহাসে দ্বিতীয় প্রজাতন্ত্র এক নতুন রাজনৈতিক বন্দোবস্তের প্রতীক। আজ আমরা জানব বাংলাদেশের দ্বিতীয় প্রজাতন্ত্র কি এবং জাতীয় নাগরিক পার্টি কেন এটি প্রতিষ্ঠার দাবি জানাচ্ছে। দ্বিতীয় প্রজাতন্ত্র বলতে বোঝায় এমন একটি শাসন ব্যবস্থা যেখানে প্রথম প্রজাতন্ত্রের পর নতুন সংবিধান ও রাজনৈতিক কাঠামো গৃহীত হয়। যেমন ফ্রান্সের দ্বিতীয় প্রজাতন্ত্র হয় বিপ্লবের পরে 1848 সালে, নাইজেরিয়ার দ্বিতীয় প্রজাতন্ত্র হয় 1979 সালে সামরিক শাসনের শেষে, স্পেনের দ্বিতীয় প্রজাতন্ত্র হয় 1931 সালে রাজতন্ত্রের পতনের পর। 2024 সালে 5ই আগস্ট বাংলাদেশের ছাত্র জনতার অভ্যুত্থানের পর আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। এই পরিস্থিতিতে নতুন রাজনৈতিক শক্তির প্রয়োজন অনুভূত হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি একত্র হয়ে গঠন করে জাতীয় নাগরিক পার্টি। 28 ফেব্রুয়ারি 2025 সাল জাতীয় নাগরিক পার্টি আনুষ্ঠানিকভাবে তাদের রাজনৈতিক পথ চলা শুরু করে। তাদের মূল লক্ষ্য হল দ্বিতীয় প্রজাতন্ত্র প্রতিষ্ঠা করা। কিন্তু কি এই দ্বিতীয় প্রজাতন্ত্র? তারা জানায় গণতন্ত্র পুনরুদ্ধার, যেখানে জনগণের ক্ষমতা জনগণকে ফিরিয়ে দেয়া, সামাজিক ন্যায় বিচার, বৈষম্যহীন সমাজ গঠন করা, স্বচ্ছ প্রশাসন যেখানে দুর্নীতিমুক্ত রাজনৈতিক ব্যবস্থা গড়ে উঠবে। চলুন আমরা দেখে আসি জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক সরওয়ার তুষারের মতামত। সেকেন্ড রিপাবলিকের প্রশ্নটা আমি বলি যে আমরা কেন এটাকে সামনে আনলাম, এটা কিন্তু আমরা প্রথম এনেছি এরকম না। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যখন 5 দফা দিয়েছিল রাষ্ট্রপতি অপসারণের সময়ে, তখনই সেকেন্ড রিপাবলিকের কথাটা আসে। এবং সেকেন্ড রিপাবলিক বলতে এটাতে খুব শঙ্কিত হওয়ার কিছু নাই, যেটা কি একটা করে ফেলা হচ্ছে যে মহাভারত অশুদ্ধ হয়ে যাবে, এরকম কোনো ব্যাপার না। ফ্রান্সে এখনো পর্যন্ত 5th রিপাবলিক গোয়িং অন, স্পেন এরকম ঘটেছে, পৃথিবীর বিভিন্ন দেশে ঘটেছে। কখন ঘটে, কি কারণে করতে হয়, সেটা আমাদের বাস্তবতা থেকে আমি বলি। আমি খুব বেশি বৈশ্বিক বাস্তবতায় আমাদের যাওয়া দরকার নেই। আমাদের এখানে কেন আমাদের কাছে উপলব্ধি হয়েছে এটা ইম্পর্টেন্ট। সেকেন্ড রিপাবলিক আমরা বলেছি কারণ হচ্ছে আমরা ফ্যাসিজম থেকে গণতন্ত্রের দিকে যাচ্ছি। এটা হচ্ছে প্রথম খুব ইম্পর্টেন্টলি যেটা খেয়াল করতে হবে। বিএনপি সহ রাজনৈতিক দলগুলো মনে করে ইলেকশনই গণতন্ত্র। আমরা এখানে ফান্ডামেন্টালি ডিফার করি। আমরা এটা বলছি না যে নির্বাচনের দরকার নাই, নির্বাচনের অবশ্যই দরকার আছে, কিন্তু সেটা লাগবে একটা গণতান্ত্রিক ব্যবস্থার অধীনে নির্বাচন লাগবে। কেন গণতান্ত্রিক ব্যবস্থার অধীনে নির্বাচন লাগবে? কারণ এতদিন যে বাংলাদেশে ইলেকটোরাল সিস্টেম ছিল, আপনাকে তো এটা আন্তরিকভাবে এই প্রশ্নের উত্তর পেতে হবে যে কেন বাংলাদেশে বারবার নির্বাচিত সরকারগুলোর অধীনে এসে অনির্বাচিত সরকার গঠিত হয়। যেমন ধরুন আওয়ামী লীগ তো নির্বাচনের মধ্যে দিয়ে এখানে ক্ষমতা এসেছে, তারপর তারা 3টা ইলেকশন অনির্বাচিতভাবে থাকলো। এখানে লগি বৈঠক ঘটেছে 2006 সালে, যখন বিএনপি বিচারপতির বয়স বাড়িয়ে দিয়ে ক্ষমতাটাকে লম্বা করার চেষ্টা করেছিল। সেটার প্রতিক্রিয়া এখানে লগি বৈঠার মতো তাণ্ডব ঘটিয়েছে আওয়ামী লীগ। লাশের উপর নৃত্য হয়েছে, এখানে 111 এসেছে। এরও আগে বিএনপি 96 সালে 15 ফেব্রুয়ারির একটা ভুয়া নির্বাচন করেছিল, যে নির্বাচনটার বিরুদ্ধে আওয়ামী লীগ এবং জামায়াত ইসলামী সহ অন্যান্য দল এবং আমলাতন্ত্র আন্দোলন করে জনতার মঞ্চ গঠন করে 96 সালে পরবর্তীতে একটা সুষ্ঠু নির্বাচন হয় এবং সেখানে আওয়ামী লীগ জিতে আসে। তার মানে হচ্ছে আপনি যদি 72 সাল থেকে এ পর্যন্ত দেখে আসেন, কোন সরকার, কোন রাজনৈতিক দলগুলোর সরকার, এবং এখানে যে 111-এর মতো অগণতান্ত্রিক সরকার আসে, এটার দায় তো রাজনৈতিক দলগুলোর, তাদের কারণেই আসে। কোন সরকার এখানে এখন পর্যন্ত এরকম রেকর্ড নাই যে তারা ক্ষমতায় এসেছে এবং তাদেরকে হয় কু করে অথবা গণ আন্দোলন করে, গণ অভ্যুত্থান করে, অথবা সামরিকভাবে ক্ষমতা টেক ওভার করে, কোনো না কোনো একটা, অথবা লগি বৈঠা, এরকম কিছু একটা করা ছাড়া তাদেরকে ক্ষমতা থেকে সরানো যাচ্ছে না। অথচ তারা কিন্তু নির্বাচনের মধ্য দিয়েই আসে। তার মানে এটা প্রমাণ করে যে ইলেকশনই গণতন্ত্র নয়। এই কারণে আমরা বলেছি যে আপনি দেখবেন 3 তারিখে যে ঘোষণাটা ছিল, এটা কিন্তু বাংলাদেশ ইতিহাসে একটা অভিনব এক দফা। 3 অগাস্টে নাহিদ ইসলাম যেটা বলেছিলেন যে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ। তার মানে হচ্ছে আমাদের স্টেট কাঠামোটা এটা ফ্যাসিস্ট এবং স্বৈরতান্ত্রিক। আপনাকে এটা আগে গণতান্ত্রিক করতে হবে, এবং গণতান্ত্রিক মানে আপনাকে একটা ইউটোপিয়া বানাতে হবে তা না। পৃথিবীর স্ট্যান্ডার্ডে ডেমোক্রেটিক রাষ্ট্র বলতে যা বুঝায়, এরকম অনেক উদাহরণ আছে যেখানে স্টেট ইনস্টিটিউশনসগুলো, একটা ইনস্টিটিউশন যদি একটু অন্যায় কিছু করে, আরেকটা ইনস্টিটিউশন সেটাকে চেক দিতে পারে। যদি মৌলিক অধিকার বিরোধী কোনো আইন সংশোধন করে, বিচার বিভাগ তখন জনগণের পক্ষে দাঁড়ায়। যদি পুলিশ গুলি চালায় রাস্তায়, বিচার বিভাগ বলে যে স্টপ শুটিং, এটা বলতে পারে। আমাদের এখানে দেখুন জুলাই মাসে রিট করা হয়েছিল যে গুলি বন্ধ করতে পারেন, বিচার বিভাগ ওই রিট খারিজ করে দিয়েছে। তার মানে হচ্ছে এখানে ইনস্টিটিউশনসগুলোর পুরোটাই এক ব্যক্তির উপর আছে। এটাকে আপনার ক্ষমতার ভারসাম্য করতে হবে, এবং সে কারণে আমরা বলেছি সংবিধানটাকে গণতান্ত্রিক করতে হবে। সংবিধান সংস্কার কমিশন পর্যন্ত বলছে বাংলাদেশে সাংবিধানিক স্বৈরতন্ত্র কায়েম হয়েছে এই 72 সংবিধানের মধ্য দিয়ে। এবং আওয়ামী লীগ ছাড়া, ইদানিং বিএনপি ছাড়া প্রত্যেকেই স্বীকার করছে যে এই সংবিধানে অনেক সমস্যা আছে, এটা ঠিক করতে হবে। তা আপনি এটা কিভাবে ঠিক করবেন? এটা নির্বাচিত সংসদে গিয়ে ঠিক করা যায় না, একদম পদ্ধতিগতভাবে ঠিক করা যায় না। কোথায় করতে হবে? সেই কারণে আমরা বলেছি গণপরিষদ নির্বাচন করতে হবে। সাধারণত আসলে এখানে এই ধরনের পরিস্থিতিতে দুটো ইলেকশনের আমরা দেখতে পাই। একটা গণপরিষদ নির্বাচন, সংবিধান আপনি প্রণয়ন করবেন, সেই সংবিধানের অধীনে আরেকটা নির্বাচন হবে, সেটা হবে সংসদ নির্বাচন। এই হলো দুটো নির্বাচনের রোডম্যাপ। কিন্তু ছাত্ররা জানে রাজনৈতিক দলগুলোর অস্থিরতা এবং তাড়াহুড়োর ব্যাপারে, তাই তারা তাদের এর মধ্যে কিন্তু একটা নেগোসিয়েশনের টোন আছে যে আপনি একটাই নির্বাচন করবেন, ওই একটাই, আপনি যে জিতবে, আপনি জিতলে আপনি গণপরিষদ, আপনি সংসদ।
সম্প্রতি আইন উপদেষ্টাও কিন্তু একই ধরনের কথা বলছেন। এনসিপির এই উদ্যোগ বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যতে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতে পারে বলে মনে করেন অনেকেই। জাতীয় নাগরিক পার্টির দ্বিতীয় প্রজাতন্ত্র উদ্যোগ কি বাংলাদেশের ভবিষ্যৎ বদলে দিতে পারবে? আপনাদের বিশ্লেষণ ও মতামত জানাবেন। ধন্যবাদ।